প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় এবার নতুন ভারত, ভারতের মাটির নিচে বা সমুদ্রের গর্ভে যে সম্পদ লুকিয়ে রয়েছে সেই সম্পদকে এবার ভারত আহরণ করতে চায়। ভারত এইভাবেই আত্মনির্ভরতার পথে এগোচ্ছে। আচ্ছা, এই বিষয়ে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন? ভারতে তেলের ভাড়ার কতটা, কিভাবে সেটা আস্তে আস্তে আহরণ করা শুরু হবে, কি লুকিয়ে রয়েছে ভারতের মাটির নিচে বা সমুদ্রের গর্ভে, আসুন শোনাই আপনাদের। देशवासियों, बजट का बहुत बड़ा हिस्सा ये पेट्रोल, डीजल, गैस इन सब को लाने के लिए खर्च होता था। लाखों करोड़ रुपए चले जाते थे। अगर हम ऊर्जा में डिपेंडेंट न होते तो वो धन मेरे देश के नौजवानों के भविष्य के लिए काम आता। वो धन मेरे देश के गरीबों को गरीबी के खिलाफ लड़ाई लड़ने में काम आता। वो धन मेरे देश के किसानों के कल्याण में काम आता। वो धन मेरे देश के गांव की परिस्थिति को पलटने के लिए काम आता। लेकिन हमें विदेशों को देना पड़ रहा। अब हम आत्मनिर्भर बनने की दिशा में काम कर रहे हैं। देश को विकसित बनाने के लिए हम अब समुद्र मंथन की तरफ भी जा रहे हैं। অর্থাৎ তিনি বলছেন যে সমুদ্র মন্থনের মতো এবার ভারতবর্ষ সমুদ্রের তলা থেকে সেই সম্পদ টেনে বার করে আনবেন। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, এই যে তিনি বলছেন যে সমুদ্র মন্থনের মতো সমুদ্রের নিচ থেকে তিনি সম্পদ বের করে আনবেন, এই কথাটার কি তাৎপর্য এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ আমার এক কথাটা শুনতে শুনতে আমার এক গুরুর কথা খুব মনে পড়ে গেল। উনি আজকে পৃথিবীতে নেই, তবে উনি ভারত সরকারের যখন চাকরি করতেন উনি একটা কথা খুব ভালোভাবে শিখিয়েছিলেন। কথাটা হলো, ইফ ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অলরেডি অ্যাচিভড 70%, দে টক অফ 10%। সুতরাং উনি যখন এই কথাটা বলছেন তার মানে ধরা যেতে পারে ভারতবর্ষ সেই রাস্তায় অনেকটা অলরেডি এগিয়ে গেছে, এবং তবেই উনি এই কথাটা বলছেন। কারণ ভারত সরকারের কিছু প্র্যাকটিস আছে, নো ম্যাটার কে পাওয়ারে বসে আছে, ভারতবর্ষ সর্বদাই এটা চালিয়ে যায় যে তারা চেষ্টা করে এমন একটা ন্যারেটিভ তৈরি করতে যে ন্যারেটিভটার অ্যাচিভমেন্টটা তারা অনেকটা এগিয়ে গিয়ে অলরেডি অ্যাচিভ করে ফেলেছে, এবং গিয়ে তারা বলে আমরা এটা চেষ্টা করে দেখছি। সুতরাং আজকে যখন সমুদ্র মন্থনের কথা উঠছে, আই এম ভেরি শিওর যে সেখানে অলরেডি এক্সকাভেশন প্রসেসটা অনেকটা এগিয়ে চলেছে, অনেকটা এগিয়ে গেছে। হতে পারে এও যে এই সমুদ্র মন্থনের যে প্রসেসটা আছে সেটা এতটাই কনফার্মেটরি বা এতটাই রেসপন্সিবল যে বিভিন্ন রকম দেশের সহযোগিতা সহকারে সেটা হলেও ভারতবর্ষ অনেকটাই সাকসেসের কাছাকাছি দাঁড়িয়ে আছে। এবং সেই কারণেই ভারতবর্ষ বারংবার আন্তর্জাতিক মহলকে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমাদেরকে তেল কোথা থেকে আমরা কিনছি বা নিচ্ছি এই নিয়ে আমাদের সাথে সম্পর্কটা গড়ো না, আমাদের সাথে সম্পর্কটা এই কারণে গড়ো যাতে করে আগামী দিনে আমরা একসাথে চলে পৃথিবীর ভবিষ্যৎ তৈরি করতে পারি। এই স্টেটসম্যানশিপ অ্যাজ এ রাষ্ট্র, এটা হয়তো ভারতবর্ষই ভাবতে পারে। এই স্টেটসম্যানশিপ অ্যাজ এ প্রেজেন্স অফ হিউম্যান মাইন্ডসেট, এটা একমাত্র ভারতবর্ষে ভাবতে পারে বলেই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ফিউচারের কথা বলছি। একদমই। এবং তার সঙ্গে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দেশবাসীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই যে জিএসটি। এবং অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার বলে দিলেন যে এইটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা হবে। সুতরাং এখান থেকেই স্পষ্ট হচ্ছে তাহলে কি এই পেট্রোল ডিজেলের দাম এবার কমবে? কারণ তেল কিন্তু অর্থনীতিকে অনেকটা এগিয়ে দেয় এবং তার সঙ্গে অনেকটা সম্পর্কিত। কি বলেছেন প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা শোনাবো, তারপরে আপনার কাছে আবার আসবো। डबल दिवाली का काम में करने वाला साथियों, इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया।
राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवी की जरूरतों के टैक्स। আমি শুভাশিস বাবু এইখানে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে এই জিএসটি কে যদি আবার পুনরায় ক্যালকুলেট করা হয় কিভাবে এই পেট্রোল ডিজেলের দামটা কমতে পারে। আমি গত আনসারটার সময় একটা কথা বলছিলাম যেটা 70% এবং 10%-এর কথা, সেই জিনিসটার থেকে একটা ইন্ডিকেশন আসতে পারে হয়তো ভারত নিজের মতো করে জানে কোনো বিশেষ দ্রব্যে, যেটা তেল বা যে কোনো রকমের পেট্রোলিয়াম বা অয়েল বা নেসেসিটি এনার্জি ইকুইপমেন্ট হতে পারে, সেই জিনিসে যদি ভারত বুঝে গেছে যে আমরা এটার মধ্যে যদি জিএসটিটাকে ছাড় দিই তাহলে সেটা শুধুমাত্র আমাদের কূটনৈতিকভাবে জিত হবে না, সেটা ভারতবর্ষের মানুষের স্বার্থে অনেক দীর্ঘস্থায়ী একটা এফেক্ট করে যাবে, তাহলে ভারতবর্ষ কিন্তু দুবার ভাবার জায়গা নেই সেই জিএসটিটা মুকুব করার জন্য। সেক্ষেত্রে তেলের দামে জিএসটি কমানোর যে একটা প্রক্রিয়া হতে পারে বা সেই ধরনের একটা ভাবনা চিন্তা চলতে পারে, সেটা হলে অবাক হবার কিছু নেই। আরেকটা বিষয় সম্বন্ধে আমার ভীষণভাবে মনে হচ্ছে, সেটা হলো যে বিভিন্ন দ্রব্যমূল্য আছে যেগুলো আমরা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম জায়গায় আঘাত খাই। সেই দ্রব্যমূল্যগুলোর যদি আইডেন্টিফিকেশন অ্যান্ড ইউসেজ এইগুলো কনসিডার করে ভারত সরকার তাদের উপরে নির্ধারণ করে যে হ্যাঁ তাহলে আমরা এত 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 অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু সেখানেও ভারতের বিভিন্ন পররাষ্ট্রনীতি এবং ভারতের নিজস্ব রাষ্ট্রীয় অর্থনীতি ভীষণভাবে উপকৃত হবে এবং মানুষ বুঝতে পারবে যে এটা কতটা তাদের কাছে ইম্পর্টেন্ট এফেক্ট তৈরি করেছে। একদম এই যে সমুদ্র মন্থনের কথা বলছিলেন না প্রধানমন্ত্রী, এটা শুনতে শুনতে শুভাশিস বাবু একটা জিনিস ভীষণভাবে মনে হলো, এই যে বঙ্গোপসাগর যেটা ভারতবর্ষের টেরিটরির মধ্যে রয়েছে, সেদিকে তো আবার একটা অন্য দেশের নজর পড়েছে। তারা তো এই বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশের ভেতরে ঢুকে বসে আছে। তাহলে কি এটা তাদেরকেও একটা বার্তা দিয়ে রাখা? শুনুন, আমি এই সব বিষয় সম্বন্ধে ভীষণ পজিটিভলি ভাবতে চাই। আমাদের পাড়াতেও বহু পাগল ছিল যাদের গাড়দে নিয়ে যাওয়ার পরে ঠিকঠাক চিকিৎসা হওয়ার পরে তারা এখন অনেক সুস্থ। সুতরাং আমি বিশ্বাস করি পৃথিবীর সাইকিয়াট্রিক যে সায়েন্স সেটা এমন একটা জায়গায় চলে গেছে, সেটা শুধুমাত্র সাধারণ মানুষ না, বহু রাষ্ট্রপ্রধানকেও সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। সুতরাং তাদের এটা বোঝা উচিত যে সর্বত্র সব জায়গাতে আমি মাসলিং করে ঢুকতে পারবো না। কিছু জায়গায় মস্তিষ্ক, কিছু জায়গায় বৃহত্তর স্বার্থ, কিছু জায়গায় লঙ্গার অ্যাচিভমেন্ট গুলোকে কনসিডার করতে হবে। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে